আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত। এদিকে হাসিনার অনুগত দোসরকে কেন সুরক্ষা দেবেন উপদেষ্টা আসিফ। জানাবো বিচার বিভাগীয় স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না, বলছেন আমির খসরু। আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত সুশীল উপদেষ্টা, শাশুড়ি দিল্লির কথাই হবে না, বলছেন ব্যারিস্টার ফুয়াদ। এবং সর্বশেষ জানাবো 2 শিশুকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত। আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। এজন্য বড় অর্থের প্রয়োজন। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে জামায়াত। আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন আপনাদের অবস্থান জানতে চেয়েছে কিনা জানতে চাইলে তিনি জানিয়েছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আগামী নির্বাচনে প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন তার উপরই আস্থা রাখবে জামায়াত। সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির বলেন, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নকে দেশের নির্বাচন পরিদর্শনের জন্য পরিদর্শক দল পাঠানোর কথা জানিয়েছি। তাহের বলেন, দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা বলেছি বাংলাদেশ থেকে ইউরোপে গার্মেন্টস পণ্য প্রচুর পরিমাণে যায়। আমরা তাদের গার্মেন্টস শিল্পের জন্য একটি নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দেব, সেখানে তারা আরো বেশি বিনিয়োগ করবে। তিনি বলেন, জামায়াত সবসময় নারীদের অধিকার, জঙ্গিবাদ দমনে জামায়াত কি করবে প্রশ্নের সম্মুখীন হয়। আমরা এই বিষয়গুলোতে আশ্বস্ত করেছি। নারী সংস্কার কমিশনের প্রতি তাদের শ্রমিক স্বীকৃতির বিষয়ে বলেছি, এটি নারীদের জন্য চরম অপমানজনক। এছাড়া নারীদের অংশগ্রহণ জামায়াতে 43%, যা অন্য সবার চেয়ে বেশি। হাসিনার অনুগত দোসরকে কেন সুরক্ষা দেবেন উপদেষ্টা আসিফ। ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুগত দোসরকে কেন সুরক্ষা দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া? এমন প্রশ্ন তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। হাসিনার ফ্যাসিস্ট রেজিম বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে আমার পরিচয় নেই। তার সঙ্গে ভালো জানাশোনা আছে এমন কেউ থাকলে সাড়া দেবেন দয়া করে। আসিফ মাহমুদ নিয়ন্ত্রিত এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয় আওতাধীন এক কর্মকর্তা ছিল হাসিনার খুব অনুগত দোসর। 2023 সাল থেকে সেই মহাচোর ও দুর্বৃত্তটি একই পদে বহাল আছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর সে উপদেষ্টা আসিফের নাম ভাঙিয়ে সেখানে দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করছে। ফ্যাসিস্ট রেজিমের ঘেটু ওই দুর্নীতিবাজকে উপদেষ্টা কেন সুরক্ষা দেবেন, কোন স্বার্থে? ওর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ ও তথ্য প্রমাণ আছে। এক্ষুনি ওর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। ওকে ছাড়া যাবে না। বর্তমান সরকারের নীতি নির্ধারকগণ, প্রধান উপদেষ্টা আসিফ ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র নেতাদেরও এ বিষয়ে ভূমিকা রাখতে হতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না, বলছেন আমির খসরু। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া একটা দেশের গণতন্ত্র টিকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া কথিত ফোনালাপের জেরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 5 জনকে খালাস দিয়েছেন আদালত। বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমার বিরুদ্ধে 42টা মামলা। বিগত বছরগুলোতে সপ্তাহে 2 দিন তো আমাদের কোর্টের সময় দিতে হতো। এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে জানি না। আজকে একটা রায় হয়েছে, আরো অনেক মামলা আছে। মিথ্যা মামলায় বাংলাদেশ শুধু আমি না, বিএনপির 60 লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তাদের জেলে নেওয়া হয়েছে, গুম খুন করা হয়েছে, তাদের বাড়ি ছাড়তে হবে, চাকরি ব্যবসা ছাড়তে হবে। বিএনপির এ নেতা বলেন, এই লোকগুলোর কি হবে? তাদের ক্ষতিপূরণ কে দেবে? রাষ্ট্র কি এতগুলো ক্ষতিপূরণ দেবে? তাদের সম্পর্কে তো কোনো কথা শুনতে পাচ্ছি না। গণতন্ত্রের আন্দোলনে যারা মূল ভিত্তি সৃষ্টি করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে গত 15 বছর ধরে তাদের কি হবে? তাদের কোনো খবর নিচ্ছে কিনা সেটা দেখতে পাচ্ছি না। বিগত দিনে যারা এই আন্দোলন এ জায়গায় নিয়ে এসেছিল, স্বৈরাচারের পতন ঘটিয়েছে, 15 থেকে 16 বছর ধরে যারা ত্যাগ স্বীকার করেছে, সবকিছু হারিয়েছে, তাদের ক্ষতিপূরণের জন্য তো কিছু দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এই বিষয়টা আমাদের সকলের ভাবা দরকার। কেমন বিচার বিভাগ দেখতে চান? এমন প্রশ্নে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্ত বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ, যেটার জন্য আমরা 15 থেকে 16 বছর লড়েছি। বিচারের নামে যে প্রহসনের লাখ লাখ মানুষ আজ নিঃস্ব হয়ে গেছে, জীবন হারিয়েছে, জেলে চিকিৎসার অভাবে মারা গেছে, পুলিশ কাস্টডিতে মারা গেছে, এর ক্ষতিপূরণ কে দিবে? বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া একটি দেশের গণতন্ত্র টিকতে পারে না। বিচার বিভাগের স্বাধীন সচিবালয় গঠনের বিষয়ে জানতে চাইলে আমির খসরু বলেন, এটা তো আমাদের প্রপোজাল। এখন যদি এটা বাস্তবায়ন না হয় আমাদের সময়, আমরা বাস্তবায়ন করব, অবশ্যই করব। মামলা
মামলার অভিযোগ থেকে জানা যায় 2018 সালের 29 জুলাই বাস চাপায় রাজধানীর শহীদ রবিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব নিহত হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরু একটি কথিত ফোনালাপ ছড়িয়ে পড়ে। এতে ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দাবি তুলে 2018 সালের 5 আগস্ট রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন ডিবি তৎকালীন পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ শামীম আহমেদ। মামলায় আমির খসরু ও ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তখনকার ছাত্র আন্দোলনে উস্কানির জন্য তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়। আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত সুশীল উপদেষ্টা শাশুড়ি, দিল্লির কথাই হবে না বলছেন ব্যারিস্টার ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আগামী দিন আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত 1400 শহীদ পরিবার নেবে। কোনো সুশীল উপদেষ্টা, কোনো শাশুড়ি কিংবা দিল্লির কথাই সেই সিদ্ধান্ত হবে না। এ সময় ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে মতামত দেবে। সেই মতামতের উপর ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন, গণহত্যার প্রশ্ন, জাতীয় পার্টি এবং 14 দলের ভারতীয় গোলামদের ভবিষ্যৎ কি হবে সেটাও সিদ্ধান্ত হবে। এবি পার্টির এই নেতা বলেন, গণঅভ্যুত্থানের 8 মাস পার হলেও জুলাই গণহত্যার বিচার নিয়ে কোনো ধরনের আয়োজন দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, জুলাই যোদ্ধাদের গণকবর যেটা আমরা আগস্ট সেপ্টেম্বরে ভিজিট করে আসছিলাম সেখানে উপদেষ্টাদের যাওয়ার কোনো আগ্রহ দেখছি না। অথচ সরকারের এমন অনেক উপদেষ্টা দেখেছি 71-এর চেতনা বিক্রি করা আর 14 ডিসেম্বর শহীদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন। কিন্তু রায়ের বাজারে জুলাইয়ের 114 জন শহীদের কবর জিয়ারত করা তাদের সময় নেই। প্রধান উপদেষ্টার উদ্দেশ্য করে ফুয়াদ বলেন, এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনি আজকে জেলে থাকতেন। লিফট আর বিদ্যুৎ ছাড়া 6তলা ভবনে হাসিনা আপনাকে ওঠানামা করাতো। সেই দিনের কথা ভুলে যাবেন না। তিনি বলেন, যাদের কারণে, যাদের রক্তের কারণে আপনি আজ বেকসুর খালাস, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন, তাদের রক্তের বদলা যদি আপনি না নেন তাহলে মনে রাখবেন আপনাকে আগামী দিনে মানুষ ক্ষমা করবে না। ব্যারিস্টার ফুয়াদ বলেন, গণ তদন্ত কমিশন গঠন করে আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করেন। আমরা অনেক আগে থেকেই বলে আসছি কয়েকটি মডেলে এই সমস্যার সমাধান করা যেতে পারে। যেমন প্রথমত ন্যাচি মডেলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করা। দ্বিতীয়ত যে যে অপরাধ এবং যাদের যাদের বিচার করবেন আর যাদেরকে তওবা কমিশন করে মাফ করবেন সেটা আলাদা করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে সেই জন্য এই দলটির রাজনীতি নিষিদ্ধ না হলেও তাদেরকে আগামী 3টি নির্বাচনে নিষিদ্ধ করতে হবে। প্রয়োজনে গণভোট করার মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্ন সমাধান করতে হবে। দুই শিশুকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড। বরগুনার শালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম এবং দুই শিশুকে কুপিয়ে হত্যার দায়ে ইলিয়াস পহলার নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম লাইলাতুল ফেরদৌস এ রায় দেন। আদালতে বিশেষ পিপি রঞ্জুয়ারা সিপু বিষয়টি নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত ইলিয়াস পহলার বরগুনা সদর উপজেলার পূর্ব কেওয়াবুনিয়া নামক এলাকার বাসিন্দা আবুল হোসেন পহলানের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ইলিয়াস আদালতে উপস্থিত ছিলেন। এছাড়াও একই মামলায় অভিযুক্ত আসামি ইলিয়াসকে ধর্ষণ চেষ্টার অভিযোগে 10 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা এবং হত্যা চেষ্টার অভিযোগে 10 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা করেন আদালত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।